গত এপ্রিলে সিজফায়ার হওয়ার পর থেকে আমাদের একটা ভাবনা ছিল যে সম্ভবত এবার ইরান আমেরিকার যুদ্ধে এবার কোথাও একটা অন্তত ইতি টানতে চলেছে দুই দেশই, বিশেষ করে আমেরিকা, কারণ আমেরিকা এখানে মূল আক্রমণকারী এবং তাদের সহযোগী হিসেবে ইসরায়েল। কিন্তু বিগত কয়েকদিন ধরে এই টেনশন যেভাবে আবার এসকেলেট করেছে, যেভাবে উত্তেজনা বেড়েছে, তাতে কিন্তু আবারও আমাদের মধ্যে একটা সন্দেহ জাগছে যে এবার বুঝি আবার যুদ্ধ আবার পুনরায় পরিস্থিতিতে যেভাবে ছিল, যে পুরনো পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই ফিরতে পারে। এবার সমস্যাটা হচ্ছে মার্কিন মুলুক কিন্তু এবার অন্তত তাদের যা বক্তব্য, তারা কিন্তু চাইছে না স্ট্র্যাটেজিক্যালি আর যুদ্ধটাকে লড়তে। তারা সিজফায়ারেই বিশ্বাস করতে চাইছে, সিজফায়ার বজায় রাখতে চাইছে। কিন্তু এবার সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে লেবানন। আপনারা জানেন যে ইসরায়েলের ভীষণ বড় টার্গেট এবার লেবানন, এবং তারা যে গ্রেটার ইসরায়েলের যে স্বপ্ন দেখে, সেই ইসরায়েলের স্বপ্নে তাদের অন্যতম বড় বাধা, অন্যতম বড় অন্তরায় লেবানন। স্বাভাবিকভাবে তারা লেবাননকে কিন্তু প্রবল রকম আক্রমণ করে চলেছিল, এবং লেবাননকে আক্রমণ করার কারণে ইরানও যেটা করে, লেবাননের পাশে দাঁড়ায় এবং ইসরায়েলের দিকে বেশ কিছু মিসাইল ছুড়ে দেয়। সমস্যাটা বাধে এরপর থেকেই। আমেরিকা চাইছে ইসরায়েল যেন লেবাননের উপর আক্রমণ বন্ধ করে। অন্তত ডোনাল্ড ট্রাম্প নিজে মৌখে যে কথাগুলো বলছেন, অন্তত মৌখিক কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প চাইছে ইসরায়েলের উপর যে তাদের প্রেশার বানিয়ে রাখতে, ইসরায়েল যেন ফাইনালি গিয়ে লেবাননের উপর আক্রমণ বন্ধ করে। এবং ইসরায়েল যদি লেবাননের উপর আক্রমণ বন্ধ করে, সেক্ষেত্রে ইরানও ইসরায়েলের উপর আক্রমণ বন্ধ করতে পারবে। কিন্তু এই একটা জায়গায় যে মূল সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ফাইনালি গিয়ে আমেরিকার কথা বুঝি ইসরায়েল শুনতে খুব একটা রাজি নয়, অথবা ডোনাল্ড ট্রাম্প মুখে যা বলছেন কার্যক্ষেত্রে তা হচ্ছে না। অন্তত এক্সপার্টদের কথা যদি বিশ্বাস করতে হয়, তাদের কথা যদি মানতেই হয়, তাহলে একটা বিষয় খুব পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প মুখে বারবার বলছেন যেন ইসরায়েল, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি বারবার একটা সতর্ক বার্তা দিচ্ছেন যে কোনো রকমভাবেই আপনারা কিন্তু আক্রমণ চালাবেন না লেবাননের উপরে। কিন্তু বিগত 2023 সাল থেকে, যখন থেকে ইসরায়েল গাজাকে পুরোপুরি ধ্বংস করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল, তখন থেকে আমেরিকান এইড, মানে আমেরিকার যে সেটা সৈন্য সামন্ত হতে পারে, সেটা অস্ত্রশস্ত্র হতে পারে, সেটা অর্থ দ্বারা হতে পারে, যে সাহায্য ইসরায়েল পেয়েছে, তা কিন্তু আজও বন্ধ হয়নি। অর্থাৎ আমেরিকা কিন্তু আজও ইসরায়েলকে নানাভাবে সহযোগিতা করছে, এবং এই সহযোগিতার সবথেকে বড় সুবিধা ইসরায়েল নিয়ে যায়। মুখে আমেরিকা যাই বলুক, যতক্ষণ না পর্যন্ত আমেরিকার তরফ থেকে এই সাহায্যগুলো আসা বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইসরায়েলের এই দাদাগিরি, এই অঞ্চলে যে দাপাদাপি, তা কিন্তু বন্ধ হচ্ছে না। লেবাননের উপরে আক্রমণ বন্ধ হচ্ছে না। লেবাননের উপরে আক্রমণ যদি বন্ধ না হয়, সেক্ষেত্রে ইরানও ইসরায়েলের উপর যে আক্রমণ চালিয়ে যাচ্ছে বিগত কয়েকদিন ধরে, সেটাও বন্ধ হচ্ছে না। এবং তার ইম্প্যাক্ট এই যে পশ্চিমী দুনিয়ায় যখন এই যুদ্ধে নিয়ে যে কতটা ইম্প্যাক্ট পড়ছে, তা আমরা যারা দক্ষিণ এশিয়ায় থাকি তারা আমরা ঠিকঠাক বুঝতে পারছি না। কিন্তু আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারতের মতো দেশগুলো, যে দেশ এই গোটা মধ্যপ্রাচ্যের উপরে তাদের এনার্জির জন্য, তেলের জন্য, গ্যাসের জন্য, ইউরিয়ার জন্য কতটা নির্ভরশীল, তা আমরা জানি। আমাদের দেশে প্রত্যেক দিন যে জ্বালানি সংকটের মুখে আমরা চলেছি, আমাদের যেভাবে শেয়ার বাজার পড়ছে, তার সবথেকে বড় দায় যায় কিন্তু এই যুদ্ধ পরিস্থিতির ওপরে। যুদ্ধ পরিস্থিতি যা আমেরিকা, ইসরায়েল এবং ইরান, এই তিনটি দেশকে যদি ত্রিভুজের তিনটি বিন্দু হিসেবে আমরা দেখি, এর বিন্দুর কোথাও ধারে কাছেও ভারত পড়ে না। তা সত্ত্বেও ভারতের মতো দেশগুলো ভীষণ রকমভাবে আক্রান্ত হচ্ছে। শুধু ভারতের মতো দেশ জ্বালানি সংকটে আক্রান্ত হচ্ছে এমনটা নয়। এই কয়েকদিন আগে ওমান উপসাগরে একটি
জাহাজ, যে জাহাজ আমেরিকার যে সতর্ক বার্তা, সেই সতর্ক বার্তাকে উপেক্ষা করে এগোচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে এই জাহাজের বেশিরভাগ ক্রিউ মেম্বার ভারতীয়। তারা যখন এই ফ্রি ওয়াটারে, কারণ আপনারা জানেন যে এই অঞ্চলটি কিন্তু হরমুজ প্রণালীর অংশ নয়, ওমান উপসাগরে কিন্তু চলাচল করা পসিবল, কিন্তু যেহেতু এই জাহাজটি ইরানের দিকে এগোচ্ছিল, আমেরিকান নৌবাহিনী তাদেরকে সতর্ক করে এবং তারপরও এই জাহাজটি যখন তাদের কোনো সতর্কবার্তা না মেনে এগোতে থাকে, আমেরিকার একটি যুদ্ধ বিমান এই জাহাজের ওপরে সরাসরি আক্রমণ করে। দুর্ভাগ্যজনকভাবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরেই ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে বিদেশ মন্ত্রকের কাছে প্রচুর মেল আসতে শুরু করে এই জাহাজে যে নাবিকরা রয়েছিল তাদের পরিবারের তরফ থেকে, এবং শেষমেশ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভারতের বিদেশ মন্ত্রক, তারা জাহাজের যারা ক্রিউ মেম্বার তাদেরকে যথেষ্ট রকম সুরক্ষিতভাবে অন্য একটি স্থানে নিয়ে যেতে সম্ভবপর হয়, তাদের পক্ষে এটা নিয়ে যাওয়া, তারা সক্ষম হয়। এই নিয়ে আন্তর্জাতিক স্তরেও কিন্তু আমেরিকার যথেষ্ট রকম সমালোচনা করা হয়েছে। তার একমাত্র কারণ, যেই অঞ্চলে ফ্রি ওয়াটার রয়েছে, ফ্রি যাতায়াত রয়েছে, যাতায়াতে কোনো রকম বাধা নেই, সেইখানে শুধুমাত্র একটি জাহাজ ইরানের দিকে এগোচ্ছে বলে সেই জাহাজটিতে আক্রমণ করে বসা, এটি কিন্তু ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্থাৎ এই যে আন্তর্জাতিক যে জল চুক্তি বিভিন্ন দেশগুলোর মধ্যে থাকে তা কিন্তু লঙ্ঘন করা হয়। আমেরিকা কিন্তু এই চুক্তি বিভিন্ন ক্ষেত্রেই লঙ্ঘন করে বসছে, কারণ তাদের এই অঞ্চলে কোনো রকমভাবেই কোনো প্রভাব থাকার কথা নয়, কিন্তু তাও তারা এই যুদ্ধ আবহে, যুদ্ধকে হাতিয়ার করে এই দেশগুলো যেখানে যার তেল যাচ্ছে এবং তেলের জ্বালানির যে ফ্রি মুভমেন্ট, এই ফ্রি মুভমেন্টকে কোথাও তারা আটকানোর চেষ্টা করছে। এক তো ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রয়েছে, তারপরে যদি এরকম করে আন্তর্জাতিক জলসীমায় এই রকম পরিস্থিতি হয়ে দাঁড়ায়, আমরা কিন্তু আগামী দিনে আরও বেশি করে জ্বালানি সংকটে পড়ব। ভারতবর্ষে জ্বালানি সংকট মানে শুধুমাত্র যে ভারতবর্ষের গাড়ি চলাচল এই সব ক্ষেত্রেই আক্রান্ত হবে তা নয়, সবথেকে বেশি আক্রান্ত হবে ভারতবর্ষের অর্থনীতি। ভারতবর্ষের অর্থনীতির সবথেকে বড় যে শক্তি তা হচ্ছে ভারতবর্ষ একটি কনজিউমার ফ্রেন্ডলি ইকোনমি, যেখানে মূল যে কাঠামো সেই কাঠামো হচ্ছে গ্রহীতার কাঠামো, অর্থাৎ ভারতবর্ষ কিন্তু এই অর্থনীতির ক্ষেত্রে তারা কিন্তু গ্রহীতা, কনজিউমার। তো এই যে যখন ভারতের কনজিউমাররা যারা ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে যাবতীয় কিছুকে গ্রহণ করে অভ্যস্ত, তারা কিন্তু এই যে লাইন, এই পাইপলাইন, যে পাইপলাইন মূলত চলে জ্বালানির দ্বারা, যে পাইপলাইন চলে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, যদি সেই পাইপলাইন কোথাও আক্রান্ত হয়, ভারতবর্ষের মূল অর্থনীতি তাতে প্রবল রকম সমস্যায় পড়বে আগামীতে। এই আন্তর্জাতিক স্তরে যে দেশগুলো এই মুহূর্তে যুদ্ধে ব্যস্ত, একদিকে আপনারা ভেবে দেখুন, ইরান এবং আমেরিকার মধ্যে কিছুদিন আগেও যুদ্ধ চলছিল এবং আমেরিকার বক্তব্য অনুযায়ী যে তারা এই মুহূর্তে সিজফায়ার ঘোষণা করে রেখেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিজফায়ার ঘোষণা করা থাকে সত্ত্বেও একটি জাহাজ ইরানের দিকে যখন যাচ্ছে, আমেরিকা সেই জাহাজকে আক্রমণ করে বসছে। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাগুলো ঘটছে, তাও যখন আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ ফুটবল আয়োজন করা হচ্ছে, তখন কিন্তু ইরানের ফুটবল দল
জাতীয় ফুটবল দল তারা কিন্তু আমেরিকা খেলতে যাচ্ছে। আমেরিকা একদিকে বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আমরা শান্তির পক্ষে, আমেরিকা উল্টো দিকে এই যে জাহাজ আক্রমণ করা, যে ফ্রি ওয়াটারে যাতায়াত, কোথাও 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 প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এই যাবতীয় কাজকর্ম করে যেটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা কিন্তু আমাদের যে মূল স্ট্র্যাটেজি অর্থাৎ দাদাগিরি স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি থেকে এক পাও সরে আসেনি। ওদিকে তারা মুখে ইসরায়েলকে বলছে যে তোমরা লেবাননের উপর আক্রমণ বন্ধ করো, আমরা চাইছি একটা সিজফায়ার হোক, কিন্তু ইসরায়েলকে যে সাহায্য করা, অর্থনৈতিকভাবে সাহায্য করা, অস্ত্র দিয়ে সাহায্য করা, তার কোনোটাই বন্ধ হচ্ছে না। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, আমেরিকার এই দ্বিমুখী নীতি সত্যি সত্যি আগামীতে বিশ্ব রাজনীতিতে সব থেকে বড় সমস্যার জন্ম দিতে চলেছে। আমেরিকা নিজেও এই যুদ্ধে কিন্তু যথেষ্ট রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনফ্যাক্ট এই কয়েকদিন আগে আমেরিকার যে অন্যতম বড় নামি দামি হেলিকপ্টার, অ্যাপাচি হেলিকপ্টার, সেই অ্যাপাচি হেলিকপ্টারও কিন্তু আক্রান্ত হয়েছে। যদিও আমেরিকার বক্তব্য অনুযায়ী এটা নাকি কোনো টেকনিক্যাল ফল্ট, এবং এই যখন এই হেলিকপ্টার যখন দুর্ঘটনার কবলে পড়ছে তার আগেই নাকি পাইলটরা বেরিয়ে যায়, ফলত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু তার কোনো ডিটেইল আমেরিকান গভর্নমেন্ট বা পেন্টাগন সূত্রে পাওয়া যায়নি, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য পাওয়া গিয়েছে। সেই বক্তব্যে তার মত হচ্ছে পাইলটরা প্রত্যেকেই সেফলি, সুরক্ষিতভাবে এই অ্যাপাচি হেলিকপ্টার থেকে তারা বেরিয়ে গিয়েছিল, ফলত তারা আক্রান্ত হয়নি, তাদের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি তারা, এবং কোনো প্রাণহানি হয়নি। কিন্তু বিষয় হচ্ছে এই অ্যাপাচে হেলিকপ্টার, যে অ্যাপাচে হেলিকপ্টারকে আমেরিকা রীতিমতো গোটা পৃথিবীর কাছে অন্যতম সেরা হেলিকপ্টারের, অন্যতম সেরা যুদ্ধ হেলিকপ্টার হিসেবে প্রচার করেছে, তাদের অন্যতম বড় হাতিয়ার এই অ্যাপাচে হেলিকপ্টার, তাও আক্রান্ত হচ্ছে। তাহলে যুদ্ধ ফাইনালি আমেরিকাকেও কিন্তু সমস্যায় ফেলছে। কিন্তু আমেরিকার অর্থনীতি ততটা আক্রান্ত হচ্ছে না যতটা হচ্ছে আমাদের মতো দেশ, যারা দক্ষিণ এশিয়ার দেশ, যাদের তেলের জ্বালানির মূল যে সাপ্লাই লাইন, সেই সাপ্লাই লাইন আসে এই মধ্যপ্রাচ্য থেকে, এই হরমুজ হয়ে, যে হরমুজ গোটা পৃথিবীর 5 ভাগের 1 ভাগ তেল জ্বালানি সরবরাহের একমাত্র রাস্তা, সেই হরমুজ আক্রান্ত হচ্ছে। এখন তো ওমান উপসাগরের কোনো জাহাজও আক্রান্ত হচ্ছে। ফলত আমরা জানি না যুদ্ধ কোথায় পৌঁছবে, যুদ্ধে ফাইনালি সিজফায়ার আমাদের কতটা সুবিধা করে দেবে, কারণ ভারতবর্ষে তেলের দাম, ভারতবর্ষে গ্যাসের দাম ক্রমাগত বাড়ছে। সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় সেটা হচ্ছে ভারতে কিন্তু এবার বর্ষাকাল এসছে, বর্ষাকাল ভারতবর্ষে চাষাবাদের সময়। এখন সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটি হচ্ছে সার, ইউরিয়া। এই অঞ্চলে কোনো রকম সমস্যা দেখা দিলে ভারতবর্ষে কিন্তু ইউরিয়ার যে সরবরাহ, তাও ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং তার জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারতবর্ষের চাষাবাদ। আপনারা জানেন ভারতবর্ষ একটি এগ্রিকালচারাল ইকোনমিও, যেখানে চাষাবাদ ভারতবাসীদের অন্যতম বড় ভরসার জায়গা। ভারতবর্ষের খাদ্যের যে যোগান, তা মূলত আসে, এই বিপুল জনসংখ্যার খাদ্যের যোগান আসে ভারতবর্ষের এই কৃষিক্ষেত্র থেকে। তা যদি আক্রান্ত হয়, তা যদি সমস্যায় পড়ে, এবং তা যদি এই যুদ্ধের কারণে একটা যে সমস্যা উদ্ভূত হয়েছে, তার কারণে যে সমস্যার মুখে পড়ে যদি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আগামীতে ভারতবর্ষে আরও বড় সংকট দেখা দিতে পারে। এবং তা শুধুমাত্র অর্থনৈতিক নয়, তা খাদ্য সংকটও বটে। জ্বালানি সংকট নয়, তা ভারতবর্ষের মানুষের পক্ষে আরও বেশি কষ্টকর হয়ে দাঁড়াতে পারে। সুতরাং ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভেবে দেখি, ভারতের দৃষ্টিকোণ থেকে যদি ভেবে দেখি, এই যুদ্ধ আমাদের কাছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি বয়ে নিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে কি হবে, পশ্চিম দুনিয়ায় কি হবে, ইসরায়েলে কি হবে, তা তো সময় বলবে। কিন্তু আমরা ভারতীয়রা এই মুহূর্তে এই যুদ্ধের কারণে যে সমস্যার মুখোমুখি হচ্ছি,
তা কিন্তু একটা লং টার্ম এফেক্ট, একটা দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের অর্থনীতির উপর রেখে যাবে, তা কিন্তু আমরা আজ থেকেই টের পাচ্ছি।